আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার শুরু হয়ে গেল টানা 21 দিনের ফিজিক্স লাইভ ক্লাসের আজকে 8 নাম্বার লাইভ ক্লাস। ওয়াও, আলহামদুলিল্লাহ আমরা 8 নাম্বার দিনও খুব সুস্থতার সাথে ফিরে আসতে পেরেছি। যাই হোক, তো তোমরা যারা অলরেডি লাইভে আসা শুরু করেছো সবাইকে স্বাগতম, আর যারা এখনো আসেনি খুব দ্রুত মেনশন করতে থাকো। 56,000 বর্গমাইল জুড়ে যারা আছে তাদেরকে এবং শেয়ার করে ছড়িয়ে দাও সারা বাংলাদেশে আজকের লাইভ ক্লাসটি। আজকের লাইভ ক্লাসে আমরা দেখব আমাদের ফিজিক্সের প্রাণ। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি ফিজিক্সের যদি প্রাণকে জিজ্ঞেস করা হয় আমি বলবো নিউটনিয়ান মেকানিক্স। আজকে সেই ফিজিক্সের প্রাণ নিউটনিয়ান মেকানিক্সের উপরে লাইভ ক্লাস। এবং আমরা অনেকেই বলি নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে ফিজিক্সের সবচেয়ে বড় একটি চ্যাপ্টার, আর আমি আজকে দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো তৌফিক দে তো, তাহলে 50 মিনিটের মধ্যে এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ম্যাজিক নিনজা টেকনিক তোমাদেরকে দেখাবো। ইনশাল্লাহ চেষ্টা করবো পুরো চ্যাপ্টারের সর্বোচ্চটুকু 50 মিনিটে 1 ঘন্টায় কাভার দিয়ে দেওয়ার। সো তোমরা যারা আসা শুরু করেছো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা খুব দ্রুত আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করতে থাকো বিভিন্ন গ্রুপে, যেন বাদ যাবে না একটা শিশু, এবং তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে। ওকে, সো আরেকবার বলছি, আমরা কিন্তু আজকে নিউটনের মেকানিক্স পড়বো। নিউটনের মেকানিক্স অনেক বিশাল একটা চ্যাপ্টার এবং ফিজিক্স প্রথম পত্রের প্রাণ বলা হয় এই চ্যাপ্টারটাকে। সো আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ার ট্রাই করবো। সো একটু করে তোমরা খুব দ্রুত মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, যেন তারা খুব দ্রুত চলে আসতে পারে, এবং লিঙ্কটা শেয়ার করে দাও যাতে সবাই লিঙ্কটা পেয়ে লাইভ ক্লাসে হাজির হতে পারে। সো তোমাদেরকে জানিয়ে রাখি, যারা অনেক কষ্ট করে মেনশন করবে সো তাদের এই কন্ট্রিবিউশনের জন্য আমরা কিন্তু আমাদের 21 দিনে সবচেয়ে যে 3 জন বেশি কন্ট্রিবিউশন রাখবে সেই 3 জন টপ কন্ট্রিবিউটরকে আমরা 3টি হেডফোন দিব। যে সবচেয়ে বেশি মেনশন করবে, শেয়ার করবে, তার কষ্টের প্রতিদান হিসেবে আমরা তার জন্য রাখবো আকর্ষণীয় পুরস্কার হিসেবে 3টি হেডফোন এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় হাততালি। আর জানিয়ে দিই তোমাদেরকে, আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সেবা, একেবারে প্রিমিয়াম সেবাগুলো আমরা ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো 21 দিন পর্যন্ত তোমাদের জন্য 21টি লাইভ ক্লাস, 21টি ফ্ল্যাশ বুক, 21টি ফ্ল্যাশ এক্সাম এবং মাঝে মাঝে জুম সলভ ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ফ্রি লাইভ ক্লাস। আমরা প্রতিদিন একটি চ্যাপ্টার শেষ করার ট্রাই করি এবং মোটামুটি সফলতার সাথে শেষ করি। সো আজকে কিন্তু আমরা নিউটনিয়ান মেকানিক্স দেখব। এই পুরো চ্যাপ্টারটা, নিউটনিয়ান মেকানিক্স পুরো চ্যাপ্টারটা আমরা একদিনে শেষ করার ট্রাই করব। সো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। বারবার বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি ফিজিক্সের প্রাণ হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। সো আজকে ফিজিক্সের প্রাণ নিয়ে আমরা পড়াশোনা করব, কাজে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্লাসটা তোমার সকল ফ্রেন্ডদের করা উচিত, তাই তোমরা মেনশন করে দাও সকল ফ্রেন্ডকে এবং টুক করে শেয়ার বাটনে ক্লিক করতে থাকো বিভিন্ন গ্রুপে, যাতে তারাও বাদ যাবে না একটা শিশু। ওকে, সো অলরেডি তোমরা আসা শুরু করেছো, আমিও বিসমিল্লাহ করা শুরু করব। তো বিসমিল্লাহ করার আগে একটু করে বলে রাখি, আমাদের টানা 21 দিনের লাইভ ক্লাসে আমাদের লাইভ ক্লাসগুলা 4 স্টেপ। যারা নতুন তাদের জন্য বলে রাখি, যারা পুরাতন তাদের জন্য একবার শুনে রাখো প্রতিদিনের সেই বলা কথা। আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে 4 স্টেপ প্রিপারেশন। প্রথমে আমাদের লাইভ ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে আমার লাইভ ক্লাস আমি মুখ দিয়ে যা বলবো আমার মুখের প্রত্যেকটা কথা খাতায় লিখে রাখতে হবে। এই নিয়ত নিয়ে কিন্তু লাইভ ক্লাস করতে হবে। শুধু আসলাম, দেখলাম, না চলে গেলাম, এটা নয়। ওইরকম হলে আসার দরকার নাই। আমার প্রত্যেকটা কথা যেন মাটিতে না পড়ে, আমার প্রত্যেকটা কথা খাতায় লিখে রাখতে হবে, প্রত্যেকটা কথাই খাতায় লিখে রাখতে হবে। আমি মুখ দিয়ে যাই বের করবো সেটাই খাতায় লিখে রাখতে হবে, ঠিক আছে? সো মাটিতে পড়তে দেওয়া যাবে না। এটা হচ্ছে স্টেপ 2। তাহলে 1 নাম্বার লাইভ ক্লাসটা মনোযোগ দিয়ে করা। 2 নাম্বার স্টেপ হচ্ছে নোট শেয়ার করে দেওয়া, তুমি নোট করে সেটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা এই পুরো চ্যাপ্টারের উপরে তোমার বোর্ড পরীক্ষায় কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসেছে ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা বই রেডি করেছি তোমাদের জন্য, নাম হচ্ছে ফ্ল্যাশ বুক। ওই ফ্ল্যাশ বুকটা তোমাদেরকে দিব। এই ফ্ল্যাশ বুকটা 2 ঘন্টা অথবা 1 ঘন্টা রিভাইজ করা। এর পরবর্তীতে নিজের প্রিপারেশনটা কেমন হলো যাচাই করে নেওয়ার জন্য পরের দিন অর্থাৎ আগামী দিন রাত 11টায় ফ্ল্যাশ এক্সাম থাকবে এই চ্যাপ্টারের উপরে। তো এই হচ্ছে আমাদের 4 স্টেপ প্রিপারেশন। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকে 8 নাম্বার দিনে এসেছি ফ্ল্যাশ এক্সাম, ফ্ল্যাশ লাইভ ক্লাস 8। ওকে, তো তোমরা মোটামুটি আসা শুরু করেছো। একটু করে এখন যারা এসেছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু করে মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে আর শেয়ার করে দাও। আমিও বিসমিল্লাহ করছি চ্যাপ্টারে। সো বিসমিল্লাহ, দেখো ভালো করে নিউটনিয়ান মেকানিক্স। তো এই পুরো নিউটনিয়ান মেকানিক্স যেটাকে ফিজিক্সের প্রাণ বলা হচ্ছে, সেই ফিজিক্সের প্রাণ এই পুরো চ্যাপ্টারটা অনেক বিশাল একটা চ্যাপ্টার। তারপর আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা তোমাকে প্যাকেট করে দেওয়ার জন্য তোমার মাথায়।
তাহলে আমাদেরকে পুরো চ্যাপ্টারের একটা চ্যাপ্টার ম্যাপ দেওয়া দরকার। এই পুরো চ্যাপ্টারে কি কি আছে, এই চ্যাপ্টারের গভীরতা কতটুকু, এই চ্যাপ্টার কি নিয়ে আলোচনা করে, এই চ্যাপ্টার ম্যাপটা যদি তোমাকে আগে থেকে দিয়ে রাখি এবং আমি যদি আগে থেকেই তোমাকে বলে রাখি আমি কোথার পর কোথায় যাব, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাই চ্যাপ্টার ম্যাপ দিয়ে শুরু করব। প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা একটা চ্যাপ্টার ম্যাপ দিয়ে দিই যাতে তুমি বুঝতে পারো পুরো চ্যাপ্টারে কি কি আছে। ওকে, সো এই চ্যাপ্টারে 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ আছে এই চ্যাপ্টারে। প্রথম অংশে নিউটনস ল, নিউটনের সূত্রগুলা। তো নিউটনের কয়টা সূত্র আছে? 3টা সূত্র। কি কি? নিউটনস ফার্স্ট ল, নিউটনসের সেকেন্ড ল, নিউটনসের থার্ড ল। এবং নিউটনসের সেকেন্ড ল পড়ার সময় আমরা কিন্তু এখানে কপিকলের কনসেপ্টটা পড়ে ফেলব। কপিকল, যেটাকে আমরা পুলি বলি, সেটা নিউটনের সেকেন্ড লতে আমরা পড়ে ফেলব। এরপর আমরা যখন নিউটনস থার্ড ল পড়তে যাব তখন আমরা এখানে 4টা টপিক নিয়ে আলোচনা করব। কয়টা টপিক নিয়ে আলোচনা করব? 4টা টপিক নিয়ে আলোচনা করব যখন আমরা নিউটনের থার্ড ল পড়তে যাব। একটা টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আমরা একটু চ্যাপ্টার ম্যাপটা দিয়ে দিচ্ছি, এই পুরো চ্যাপ্টারে কি কি পড়ব আমরা। ভরবেগের সংরক্ষণশীলতা, এবং এটার উপর ভিত্তি করে রকেট পড়ব আমরা, রকেট। এরপরে ভিত্তি করে পড়ব আমরা সংঘর্ষ। এরপর আমরা পড়ব বল বিভাজন। এগুলো হচ্ছে আমাদের একদম মেইন কনসেপ্ট। বল বিভাজনের একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা পড়ব পায়ে হাঁটা। ওকে, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারে কি কি আলোচনা করা হয়েছে? একদম প্রথম অংশে নিউটনের সূত্রগুলো দেওয়া আছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কপিকল বা পুলে। আর তৃতীয় সূত্রের অ্যাপ্লিকেশন হচ্ছে কি কি? ভরবেগের সংরক্ষণশীলতা, রকেট, সংঘর্ষ, বল বিভাজন বা পায়ে হাঁটা। আলহামদুলিল্লাহ। এবার আমরা যাব এগুলা শেষ করার পরে আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় অংশে। আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট কি? আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সেন্টিপেটাল ফোর্স, এই সেন্টিপেটাল ফোর্স থেকে আমরা 2টা টপিক পড়ব। একটা হচ্ছে সুতার টান, আরটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। এই রাস্তার ব্যাংকিং আমাদের সবারই সমস্যা, ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা পড়ব সুতার টান আর রাস্তার ব্যাংকিং, দ্বিতীয় অংশে কেন্দ্রমুখী বলে। এরপর আল্লাহ তৌফিক দিলে আমরা 3 নম্বর অংশে যাব। 3 নম্বর অংশ হচ্ছে জড়তার ভ্রামক, যেটা নিয়ে আমাদের সবারই সমস্যা, সে জড়তার ভ্রামকে যাব। সো আমার এই পুরো চ্যাপ্টারে বেসিক্যালি এই পড়াগুলাই আছে এবং এই পড়াগুলাই আমরা পড়ব। তাহলে নিউটনের সূত্র পড়ব, সুতার টান এবং রাস্তার ব্যাংকিং পড়ব, জড়তার ভ্রামক পড়ব। পরীক্ষায় এগুলাই আসে এবং এগুলো আমাদের মোটামুটি সমস্যা আছে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো মোটামুটি চ্যাপ্টার ম্যাপটা দিয়ে দিলাম। এবার তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, শুরু করে দিই। সো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। খুব ইম্পর্টেন্ট ক্লাস। চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা কভার দিয়ে দেওয়ার এবং তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার। আশা করি ভালো লাগবে। ওকে, সো প্রথমেই আসো নিউটনের ফার্স্ট ল। সো ফার্স্ট লতে নিউটন কি বলে? ফার্স্ট লতে নিউটন বলে আমরা যদি কোনো বল প্রয়োগ না করি তার মানে নো ফোর্স। আমরা যদি কোনো বল প্রয়োগ না করি তার মানে নো ফোর্স। যদি ফোর্স না থাকে তাহলে নো ত্বরণ, তাহলে কোনো ত্বরণ থাকবে না। কারণ তুমি বল না দিলে ত্বরণ থাকবে কোত্থেকে? F = ma। তাহলে নো ফোর্স, যদি কোনো বল না দাও কোনো ত্বরণ থাকবে না, নো ত্বরণ। নো ফোর্স তো নো ত্বরণ। যদি নো ত্বরণ হয়, নো ত্বরণ শব্দের অর্থ হচ্ছে A = 0। কোনো ত্বরণ নাই, ফোর্স দি নাই বলে। ত্বরণ না থাকার অর্থ হচ্ছে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য এই কথার অর্থ কি? আমরা জানি ত্বরণ মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলি আমরা। তাহলে ত্বরণ শূন্য এই কথার অর্থ হচ্ছে b - u/t শূন্য। এখান থেকে আমরা t কেও পাশে পাঠাই দিলে তাহলে b - u = 0 আসে। একটু পরের লাইনে গেলে আমরা যদি u কেও পাশে পাঠিয়ে দিই তাহলে u = v আসে। তাহলে কখন u = v আসে? যদি নো ফোর্স হয় তখন u = v আসে। যদি নো ফোর্স হয় তখন u = v আসে। এখন u = v এ কথার অর্থ কি? u = v এ কথার অর্থ হচ্ছে ইফ, যদি u 0 হয় তাহলে v ও 0 হবে। অর্থাৎ বস্তু যদি আগে থেকে স্থির থাকে তাহলে বস্তু পরেও স্থির থাকবে। আর বস্তু যদি আগে থেকে স্থির না থাকে তাহলে চলতে থাকে। তাহলে বস্তু যদি আগে থেকে গতিশীল থাকে তাহলে তার ইউ যেটা v সেটা, অর্থাৎ বস্তু সমবেগে যেতে থাকবে।
তাহলে কি মেসেজ দিচ্ছে আমাকে? নিউটনের প্রথম সূত্র আমাকে কি মেসেজ দিচ্ছে? নিউটনের প্রথম সূত্র আমাকে মেসেজ দিচ্ছে নো ফোর্স। যদি কোনো ফোর্স না থাকে, নো ত্বরণ, তাহলে কোনো ত্বরণ থাকবে না। কোনো ত্বরণ না থাকার অর্থ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি হচ্ছে শূন্য। তার মানে এটার অর্থ হচ্ছে ইউ সমান ভি। এই যে ইউ সমান ভি, এটা কখন হবে? নো ফোর্স হলে। এখন ইউ সমান বি এ কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যদি বস্তু আগে থেকে স্থির থাকে পরেও স্থির থাকবে, আর বস্তু যদি আগে থেকে চলতে থাকে তাহলে সমবেগে চলতে থাকবে। তার মানে আমরা বলতে পারি বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, তার মানে নো ফোর্স, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু কেমন থাকবে? স্থির বস্তু স্থির থাকবে। আর গতিশীল বস্তু কেমন থাকবে? গতিশীল বস্তু ইউ সমান ভি, অর্থাৎ সমবেগে চলতে থাকবে। এটাই ছিল নিউটনের প্রথম সূত্র। জীবন অনেকবার প্রথম সূত্র পড়েছি, ফিল পাইনি, ইনশাল্লাহ এবার ফিল পেয়েছি। নো ফোর্স, তাহলে ইউ সমান ভি। তাহলে বস্তু স্থির থাকলে তো স্থির থাকবে, গতিশীল থাকলে তো সমবেগে গতিশীল থাকবে। এটাই নিউটনের প্রথম সূত্র। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। এবার আসব নিউটনের সেকেন্ড লতে, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র আমাকে কি বলে? নিউটনের দ্বিতীয় সূত্র আমাকে কি বলে দেখো। বেসিক আছে, শুধু পড়লেই হবে না। এতদিন ধরে পড়েছি ঠিক আছে, কিন্তু বেসিকের গ্যাপ, ফলে ম্যাথ করতে গেলে হাততালি। এতদিন ধরে পড়েছি ঠিক আছে, বই অনেকবার শেষ করেছি ঠিক আছে, কিন্তু ম্যাথ করতে গেলে হাততালি দিয়ে চলে আসি, কারণ বেসিকের অভাব। আর ফিজিক্স বলে বেসিক ছাড়া তার লাভ নাই। আমরা যে থিওরি পড়ি আমাদের ম্যাথে গেলে ওই থিওরি অ্যাপ্লাই হয় না। থিওরির সাথে ম্যাথের কোনো রিলেশন নাই ফিজিক্সে। রিলেশনটা হচ্ছে বেসিকের সাথে। থিওরি পড়লে বেসিক দিয়ে, ম্যাথও পারবা বেসিক দিয়ে। থিওরি যদি বেসিক ছাড়া পড়ো তাহলে ম্যাথ পারবা না। তাহলে আসে এবার সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বুঝার, আমল করার, আমিন। তাহলে নিউটনের সেকেন্ড ল দেখো। নিউটনের সেকেন্ড ল আমাদেরকে কি বলে? নিউটনের সেকেন্ড ল আমাদেরকে বলে ভর বেগের পরিবর্তনের হার সমানুপাতিক প্রযুক্ত বল। তার মানে আমি যে বলটা প্রয়োগ করব সেটা সমানুপাতিক হয়ে যাবে কার? ভরবেগের। সেটা বলে নাই। ভরবেগের পরিবর্তনের সেটা বলে নাই। ভরবেগের পরিবর্তনের হার বলা হয়েছে। তার মানে এমভি মাইনাস এমইউ ভরবেগের পরিবর্তন, না 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 না, ভরবেগের পরিবর্তনের হার। তার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার মানে এমভি মাইনাস এমইউ বাই টি। এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। একটু সবর করো বেসিকের জন্য। ওকে ঠিক আছে, এম কমন নিয়ে নিব। এম যদি কমন নিয়ে নিই তাহলে কি পাই? তাহলে পাই এম বি মাইনাস ইউ বাই টি। একটু সবর করো, দরকার আছে, একটু সবর করো, ঠিক আছে? আচ্ছা, তা আমরা এখান থেকে আমাদের বইয়ে লেখা আছে এফ সমানুপাতিক এম এ, এরপর লেখা আছে এফ সমান কে এম এ। তোমরা লিখিও না, একটু সবর করো, সবর করতে হবে। তাহলে এফ সমান পরবর্তীতে লেখা আছে এম এ। এভাবে করে আমাদেরকে নিউটনের দ্বিতীয় সূত্র বইয়ে লেখা আছে। হাই আফসোস, নিউটনের ভুল সূত্র লেখা আছে, নিউটনের দ্বিতীয় সূত্র না। এতদিন ধরে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ে আসছি এফ সমান এম এ, কিন্তু হাই আফসোস এটা নিউটনের দ্বিতীয় সূত্র না। হাই আফসোস, এই প্রমাণটা ঠিক নাই। এখানে বসে একটু সবর করো, বেসিকের গ্যাপ, হাই আফসোস। তাহলে ভাইয়া নিউটনের দ্বিতীয় সূত্র কোনটা? তুমি তো বুঝো নাই, নিউটনের কথাবার্তা বুঝো নাই তো তুমি। নিউটনের কথাবার্তা বুঝতে হবে ভাইয়া। সো দেখো, ভালো করে খেয়াল করো, নিউটনের কথাবার্তা বুঝতে হবে। আজকে এলাকা গরম, আজকে এলাকা পড়ালেখার জন্য গরম হয়ে যাবে, আজকে ফিজিক্সের আন্দোলন। সো ভালো করে দেখো, তোমাকে বলা হচ্ছে প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার। ভাইয়া আজকে থেকে আজীবন মনে রাখবা, হার শব্দের অর্থ হচ্ছে রেট, আর রেট শব্দের অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েশন। যদি তুমি ডিফারেন্সিয়েশন না করো, ডিফারেন্সিয়েশনের গন্ধ না পাও, তাহলে রেটের গন্ধ তুমি পাবা না, আর রেটের গন্ধ না থাকলে হার আসবে না। তাহলে অবশ্যই সেখানে ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে হবে। কার ডিফারেন্সিয়েশন? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে হবে। ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আমরা জানি পি মানে হচ্ছে ভরবেগ।
তার মানে ভরবেগের পরিবর্তনের যখন হার বলবে তাহলে এটা হবে ডিডিটি অফ পি। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের মূল ইকুয়েশন। কিন্তু আমরা পড়ি কি পি লিখি না, আমরা লিখি এম বি মাইনাস এম ইউ, আর এখানেই আমাদের ভুলটা হয়। একটু পরেই বুঝতে পারবা ভুলটা কোথায় হচ্ছে। এই কারণে আমাদের ম্যাথে গেলেও ভুল হয়, আমরা ম্যাথের ক্ষেত্রেও ভুল করে থাকি। সো একটু করে ধৈর্য ধরো, আজকে পুরো চ্যাপ্টারটা ইনশাল্লাহ অন্যভাবে দেখাবো তোমাদেরকে। এতদিন যেটা এভাবে দেখে আসছো সেটা আজকে এভাবে দেখবা ইনশাল্লাহ। সো দেখো একটু ভালো করে, আল্লাহ তৌফিক দিলে। তাহলে দেখো বললাম যে যেখানে হাত থাকবে, রেট থাকবে, সেখানে ডিফারেন্সিয়েশন চলে আসবে। তাহলে আমাদেরকে এখানে বলতে হবে এফ সমানুপাতিক ডিডিটি অফ পি, ভরবেগের পরিবর্তনের হার বোঝায়, এটা ডিফারেন্সিয়েশন বোঝায়। এরপরের লাইনে কি লিখতে পারি? এরপরের লাইনে লিখতে পারি এফ সমানুপাতিক ডিডিটি অফ পি বি না, সো ডিডিটি অফ এম বি, পি মানে হচ্ছে এম বি, ভরবেগ। এরপরের লাইনেই আমরা লিখতে পারি, আমরা একটা ভুল করে থাকি, এই ভুল করা যাবে না। ও আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করো, এই ভুলটা করা যাবে না। ভুলটা কি? ভুলটা হচ্ছে দেখো, আমরা বলতেছি ডিডিটি অফ এম ভি, এখানের মধ্যে এমও চলক হতে পারে, ভিও চলক হতে পারে। তাহলে এমও চলক, ভিও চলক হতে পারে। তাহলে ডিডিটি অফ এম বি এটা হচ্ছে একটা দুই চলকের ডিফারেন্সিয়েশন। আর দুই চলকের ডিফারেন্সিয়েশনগুলো আমরা কিভাবে করি? দুই চলকের ডিফারেন্সিয়েশন আমরা করি ডিডিটি অফ ইউভি দিয়ে। ইউবি এর মধ্যে ইউ হচ্ছে একটা চলক, ভেরিয়েবলস, বি হচ্ছে আরেকটা চলক, ভেরিয়েবলস। দুইটা চলক থাকলে তাদের ডিফারেন্সিয়েশন করা হয় ইউবি পদ্ধতিতে। তো এখানে আমার ভরও চলক হতে পারে, বেগও চলক হতে পারে। ফলে এখানে আমার ইউবি অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো আমাকে, ভাইয়া ভর কিভাবে চলক হয়? আমরা তো জানি ভর ফিক্স, তাহলে ভর কিভাবে চলক হয়? খুবই সিম্পল, খুবই সিম্পল। রকেট, একটা রকেট যখন যায়, রকেট থেকে জ্বালানি বের হয়ে যাচ্ছে, রকেট থেকে জ্বালানি বের হয়ে যাচ্ছে, তো রকেট থেকে জ্বালানি বের হলে রকেটের ভর কমে যাচ্ছে। আগে রকেটের ভিতর 50 কেজি জ্বালানি ছিল, 10 মিনিট পরে 20 কেজি জ্বালানি বের হয়ে গেছে, তাহলে রকেটের ভিতর এখন আর 30 কেজি আছে, ফলে রকেটের ভর কমে গেল। রকেট থেকে যতই জ্বালানি বের হচ্ছে, রকেট থেকে যতই জ্বালানি বের হচ্ছে, ততই রকেটের ভর কমতেছে। রকেট থেকে যতই জ্বালানি বের হচ্ছে, ততই রকেটের ভর কমতেছে, নাকি কমতেছে না? তাহলে আমার ভর কি হতে পারে? চলক হতে পারে। আরও একটা সহজ উদাহরণ তোমাদেরকে দিয়ে দিই, চিন্তা করি না কেন আমরা? একটা ছিদ্রযুক্ত বালুর ট্রাক, একটা বালুর ট্রাক, একটা ট্রাকের উপর বালু কিন্তু নিচে ছিদ্র। একটা ছিদ্রযুক্ত বালুর ট্রাক যখন সামনের দিকে যায়, ছিদ্র দিয়ে তো বালু পড়ে যাচ্ছে, হাই আফসোস, ছিদ্র দিয়ে তো বালু পড়ে যাচ্ছে। তো ছিদ্র দিয়ে বালু পড়ে গেলে ট্রাকের ভর কমে যাচ্ছে, বালু ভর্তি ট্রাকের ভর কমে যাচ্ছে, কারণ বালু তো পড়ে যাচ্ছে, তখন ভর আমার চলক। তাহলে ফিজিক্সের কোথাও কোথাও ভর চলক হতে পারে। ফর এক্সাম্পল ছিদ্রযুক্ত বালুর ট্রাক, ফর এক্সাম্পল রকেট, এই রকেটের কথা আমাদের বইয়েই আছে। সো আমাদের ভরটাও চলক হতে পারে, বেগটাও চলক হতে পারে। চিন্তা করি না কেন আমরা? চিন্তা করতে হবে আমাদেরকে। সো আমার এটা ইউবি অর্থাৎ দুই চলকের ডিফারেন্সিয়েশন করতে হবে। দুই চলকের ডিফারেন্সিয়েশন আমরা সবাই পারি সেকেন্ড ইয়ারে, যেহেতু একবার ইউকে বাইরে রাখবো, বিকে ডিফারেন্সিয়েশন করে দিব, আরেকবার বিকে বাইরে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েশন করে দিব। একবার ইউকে বাইরে রাখবো, বিকে ডিফারেন্সিয়েশন করব, আরেকবার বিকে বাইরে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে অনুরূপভাবে একবার এমকে বাইরে রাখবো, বিকে ডিফারেন্সিয়েশন করে দিব, আরেকবার বিকে বাইরে রাখবো, এমকে ডিফারেন্সিয়েশন করে দিব। সমানুপাতিক তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে কে। পরবর্তীতে কে এর মানকে 1 ধরা হয়েছে, পরবর্তীতে কে এর মানকে 1 ধরা হয়েছে। কেন 1 ধরা হয়েছে? অনেক জায়গায় খুঁজছি ভাই, অ্যান্সার পাই নাই। ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবা। সামনে আমাদের হয়তো পেইড কোর্স শুরু হবে, ডিটেলস, ওই ডিটেলস বেসগুলোতে তোমাদেরকে বলা হবে কে এর মান কেমনে 1 হয়, একেবারে বিস্তারিত, কোনো বুমবাম নয়, একেবারে বিস্তারিত ইনশাল্লাহ আমরা বলে দিব কে এর মান কেন 1। এখন যদি বলতে যাই আমাদের মেইন সিলেবাস শেষ করতে পারবো না। তাহলে আমরা পাচ্ছি এফ সমান এম ডিভিডিটি প্লাস বি ডিএমডিটি, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। কিন্তু আমরা পড়ে আসছি কোনটা? আমরা পড়ে আসছি এফ সমান এম এ, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। এটা ভুল কথা, প্লিজ, এটা ভুল কথা। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এটা, প্রমাণ সহ দিয়ে দিলাম। নিউটন বলছে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে ভরবেগকে, ভরবেগকে ডিফারেন্সিয়েশন করার পর এই রেজাল্টটা পাওয়া যায়।
এম ডিভিডিটি প্লাস বি ডিএমডিটি। একবার এম ধ্রুবক, বি চলক, আরেকবার ভি ধ্রুবক, এম চলক, ইউবি করেছি। খেলা শেষ হতে পারত, কিন্তু খেলা শেষ নয়, খেলা আরো গরম হবে। আজকের মাঠ পুরাটাই গরম, আজকে শেষ পর্যন্ত খেলা গরম চলবে শুধু। তাহলে দেখো, খেলা এখানে শেষ হতে পারত, কিন্তু খেলা এখানে শেষ নয়। এবার আরো গরম করতেছি খেলাকে। দেখো, তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এম ডিভিডিটি প্লাস বি ডিএমডিটি। এবার চলে আসো, ফিজিক্সে 3টা কেস আছে। কয়টা কেস? ফিজিক্সে 3টা কেস আছে, 3টা সিনারিও আছে ফিজিক্সে। সবাই বলো কয়টা কেস? ফিজিক্সে কয়টা কেস আছে? 3টা কেস আছে। কয়টা কেস? 3টা কেস। কি জাদু করিলে মনুরে। দেখো 3টা কেস, এই যে দেখো। তাহলে আমরা যেটা বললাম, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এম ডিভিডিটি প্লাস বি ডিএমডিটি। এটা হচ্ছে সেকেন্ড ল অফ নিউটন। সো এখানে 3টা কেস হবে। কেস 1 হবে এম তুমি কি? এম বলবে আমি ধ্রুবক। ভি তুমি কি? ভি বলবে আমি চলক। এটা হবে কেস 1। দ্বিতীয় কেস হবে এখানে কেস 2। এবার প্রশ্ন করলাম, এম তুমি কি? এবার এম বলে আমি তো চলক। এবার ভি কে প্রশ্ন করলাম, বি তুমি কি? বি বলে আমি তো ধ্রুবক। এবার তৃতীয় কেস হতে পারে কেস 3। এবার এম কে প্রশ্ন করলাম, এম তুমি কি? এম বলে আমি তো চলক। বি কে প্রশ্ন করলাম, বি তুমি কি? বি বলে আমিও চলক। আরেকটা কেস হতে পারে, এম তুমি কি? এমও ধ্রুবক, বিও ধ্রুবক। যদি দুটাই ধ্রুবক হয়, ডিফারেন্সিয়েশনে রেজাল্ট 0 হয়ে যাবে। দুটাই 0 হয়ে যাবে, বলটা শূন্য হয়ে যাবে। তাই আমরা সেটা নিলাম না। যদি দুটাই ধ্রুবক হইতো তাহলে তো 0 হয়ে যেত। সো আমরা সেটা দেখালাম না। তাহলে কয়টা কেস হইতে পারে? 3টা কেস। এম ধ্রুবক হতে পারে, বি চলক। আবার এম চলক হতে পারে, ভি ধ্রুবক। আবার দুটাই কি হতে পারে? চলক হতে পারে। ভাইয়া যদি একটু এক্সাম্পল দিতেন। একটা এক্সাম্পল দিচ্ছি। একটা গাড়ির গতি। একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, গাড়ির ভর কিন্তু ফিক্স, কিন্তু গাড়ির বেগ চেঞ্জ হয়। এম চলক, বি ধ্রুবক, রকেট। একটা রকেট যখন যায় সমবেগে, রকেট থেকে ভর বের হয়ে যায়, কিন্তু রকেট সমবেগে যায়। বা রকেটের জ্বালানি সমবেগে বের হয়, রকেটের জ্বালানি সমবেগে বের হয়, কিন্তু রকেটের পথ চেঞ্জ হয়, রকেট। এমও চলক, বিও চলক। একটা এক্সাম্পল হচ্ছে ছিদ্রযুক্ত বালুর ট্রাক। ছিদ্রযুক্ত বালুর ট্রাকের ক্ষেত্রে, বালুর ট্রাক, একটা ট্রাকের বেগ চেঞ্জ হবেই। যেহেতু সে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও সে স্পিডে যাবে, কোথাও সে আস্তে যাবে, তাহলে ট্রাকের বেগ চেঞ্জ হবেই। আবার ছিদ্রযুক্ত বালুর ট্রাক, ফলে ভরও চেঞ্জ হবে। তাহলে উদাহরণ হচ্ছে ছিদ্রযুক্ত বালুর ট্রাক। এবার আসো ভাইয়া, এক্সাম্পলও তোমাকে দিয়ে দিলাম। এবার আসো, খুবই মহামন্বিত জিনিসটা ভালো করে খেয়াল করো। আজকে ফিজিক্সের প্রাণ পড়াচ্ছি। আজকে আমাদের সবার প্রাণ ও উচ্ছল হতে হবে। আজকে ফিজিক্সের প্রাণ পড়াচ্ছি আমি তোমাদেরকে। সবাইকে আজকে ফিজিক্সের ভিতর ঢুকে যেতে হবে। বাবু খাইছোকে বাদ দিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু বাদ দিয়ে, ঘর সংসার সব ত্যাগ দিয়ে দাও। আজকে ফিজিক্সের জন্য সন্ন্যাসী আমরা। ফিজিক্সের ভিতর আজকে সবাই ঢুকে যাব। আমাদেরকে আজকে আর পাওয়া যাবে না, আমরা ফিজিক্সের ভিতর আজকে। তো দেখো, এবার এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ছিল। এবার এটাকে আমরা অ্যাপ্লাই করব। এই যে এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। ভালো করে খেয়াল করো। 3টা কেসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। ভালো করে খেয়াল করো। এফ সমান কি বললাম? এম ডিভিডিটি প্লাস বি ডিএমডিটি। তা আমার যদি এম ধ্রুবক হয় আর ভি চলক হয়, তাহলে এম ধ্রুবক হলে কোন একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তন। তো কেউ যদি ধ্রুবক হয়ে যায়, তার পরিবর্তন 0। তাহলে ডিএমডিটি কত হবে? 0 হবে। কেন? এম ধ্রুবক বলা হয়েছে কেস 1-এ। তাহলে এম যদি ধ্রুবক হয়, তার পরিবর্তন কত? তার পরিবর্তন 0। এম যদি ধ্রুবক হয়, তার পরিবর্তন 0। ফলে এটা আমার 0 হবে, আর এটা রয়ে যাবে। ভাইয়া, আমরা জানি ডিভিডিটি সময়ের সাথে বেগের পরিবর্তন। সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ এ। তাহলে এফ সমান এম এ। এতক্ষণ পরে সে আসছে,
F সমান m এ সে আসছে এতক্ষণ পরে, তাহলে F সমান m এ এটা নিউটনের দ্বিতীয় সূত্র নয়, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এটা। আর নিউটনের দ্বিতীয় সূত্রের একটা স্পেশাল কেস হচ্ছে F সমান m এ যখন m ধ্রুবক তখন কেবল এটা হয়। অথচ হাই আফসোস, আজকে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F সমান m এ। আর এটা তো একটা কেস যখন m ধ্রুবক হবে, m ধ্রুবক না হলে তো এটা নিউটনের দ্বিতীয় সূত্র না, তখন তো অন্য একটা আসবে। তাই নিউটনের জেনারেল সূত্র, একদম জেনারেল ফর্ম যেটা ছিল দ্বিতীয় সূত্র, সেটা ছিল এটা। আচ্ছা, আমরা একটু সামনে যাই। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা কেস, যখন m ধ্রুবক হবে তখন আমার এটা 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। এবার একটু সামনে যাই ভাইয়ার। আজকে কিন্তু তোমাদেরকে ফিজিক্সের প্রাণে ডুব দিতে হবে, ফিজিক্সের প্রাণ পড়াচ্ছে আজকে তোমাদেরকে। এবার বলো কে ধ্রুবক? বি ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হবে? সবাই বলো উচ্চ আওয়াজে। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হবে। আর এটা হচ্ছে বি ডিএম ডিটি। হালকা করে মনে করে দেখো, সারা জীবন তুমি রকেট পড়েছো কিন্তু রকেট বুঝো নাই। রকেটের অঙ্ক দিলে হাততালি দিতাম, ঠিক কিনা? রকেটের ফর্মুলা হচ্ছে এটা। রকেটের ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি, লেখা ছিল বইয়ের মধ্যে। এফ ঊর্ধ্বমুখী ধাক্কা অফ রকেট, এফ ঊর্ধ্বমুখী ধাক্কা অফ রকেট। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা লেখা ছিল বইয়ের মধ্যে বিএফ, রকেটের জ্বালানির বেগ, তারপরে লেখা ছিল ডিএমডিটি। আমি আর কিচ্ছু বলবো না, তুমি তোমার বই খুলো আর তুমি দেখো রকেটের যে সূত্র তুমি সারা বছর বুঝো নাই, এখন ক্লিয়ার তোমার কাছে। রকেটের ক্ষেত্রে কি হয় জানো? রকেটের ক্ষেত্রে যে জ্বালানিটা বের হয়ে যায়, সেই জ্বালানিটা সমবেগে বের হয়, অর্থাৎ বেগটা ধ্রুবক থাকে। আমি একটু করে পাশে দেখাচ্ছি। এই যদি হয় আমাদের রকেট বললে তো আজকালের পোলাপান নাচানাচি শুরু করে। আজকে নাচানাচি করিও না, আজকে ফিজিক্সের ভিতর ডুবে যাও সবাই। তাহলে দেখো রকেট থেকে জ্বালানি বের হচ্ছে, এই রকেট থেকে যে জ্বালানি বের হচ্ছে সেই জ্বালানির বেগ হচ্ছে বিএফ। এফ মানে ফুয়েল মানে জ্বালানি। তাহলে রকেট থেকে যে জ্বালানি বের হচ্ছে সেটা ফুয়েল বিএফ। এটা সমবেগে বের হয়। কেমন বেগে বের হয়? সমবেগে বের হয়। আমার ভাইয়েরা, সমবেগে বের হয় রকেটের জ্বালানি। আর প্রতি মুহূর্তে যে জ্বালানি বের হচ্ছে সেটাকে আমরা বলি ডিএমডিটি। ডিএমডিটি বলতে বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি বের হচ্ছে। তার মানে এটা জ্বালানির ওই বের হওয়ার ভরটা, প্রতি মুহূর্তে কি পরিমাণ জ্বালানি বের হচ্ছে। তার মানে প্রতি মুহূর্তে আমার জ্বালানি বের হচ্ছে, তার মানে চেঞ্জ হচ্ছে, তাই ডিএমডিটি। কিন্তু আমার ভি ধ্রুবক। কেন ভি ধ্রুবক? সমবেগে জ্বালানি বের হচ্ছে। সমবেগে জ্বালানি বের হওয়ার কারণে বি ধ্রুবক। সমবেগ শব্দের অর্থ হচ্ছে বি ধ্রুবক। আমার বি ধ্রুবক হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে, থাকবে বি ডিএমডিটি। তাহলে বিএফ ডিএমডিটি, এটাই হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সমীকরণটা। তোমার বই খুলে দেখো, এটাই আছে। ক্লিয়ার? নিনজা টেকনিক, হালকা বেসিক ছিল, শেষ। এবার ছিদ্রযুক্ত বালুর ট্রাকের ক্ষেত্রে দেখব কি হচ্ছে। ছিদ্রযুক্ত বালুর ট্রাকের ক্ষেত্রে দেখো ভালো করে। ছিদ্রযুক্ত বালুর ট্রাকের ক্ষেত্রে আমার এমও চলক বিও চলক, কাজেই এটাই হবে ছিদ্রযুক্ত বালুর ট্রাকের ইকুয়েশন। এখানে দুটাই রাখতে হবে, কারণ দুটাই চলক। ফলে দুটা চলক হওয়ার কারণে কেউ শূন্য হবে না। ফলে এটাই হচ্ছে সমীকরণ। তো এই ছিল নিউটনের দ্বিতীয় সূত্র পড়িয়ে ফেললাম, প্রথম সূত্র পড়িয়ে ফেললাম। আমরা অনেকবার নিউটনের দ্বিতীয় সূত্র পড়েছি, কিন্তু ফিল করি নাই ভাই, বেসিক ছিল না আমাদের। আজকে আমরা ফিলও করেছি, আজকে আমাদের বেসিকও তৈরি হয়েছে। ফলে আমরা বুঝতে পেরেছি কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা না হক। ঠিক আছে, এলাকা গরম আজকে। এবার আসো আরেকটু আসো, এবার আরেকটু। আশা করি তোমরা ফিল করতে পারবে। চলো আরেকটু দেখাই তোমাদেরকে। ফিজিক্সের মজা তো নিউটনের মেকানিক্সে,
কেউ যদি বলে ফিজিক্স মজা লাগে না, তাকে নিউটনের মেকানিক্স পড়াই দাও, মজা লাগবে। দেখো তাহলে এম ধ্রুবক হলে কি বলছি, এম ধ্রুবক হলে বলছি এফ সমান এম এ। একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, একটা F1 একটা F2, তাহলে একাধিক বল কাজ করলে তখন তাদের লব্ধি নিতে হবে, আর লব্ধিকে আদর করে আমরা নেট বলি, নেট। তাহলে এফ নেট হবে তখন F1 আর F2। তখন এটা সমান হবে কিন্তু এম এ নেট। কেন? কারণ এফ সমান এম এ। তো এফ যদি নেট হয়ে যায় তাহলে এটাও নেট হয়ে যাবে, ত্বরণটাও নেট হয়ে যাবে। কারণ আমরা লব্ধি বল নিলে, একাধিক বল নিলে, ওই একাধিক বল সবগুলা মিলে একটা লব্ধি বল হবে, বস্তু কিন্তু ওই লব্ধি বলের কারণেই যাবে। তুমি মনে করো ওকে দিকে 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছ, এদিকে 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছ, বস্তু কিন্তু যাবে এই দুটা লব্ধি বলে, আর লব্ধিটা হচ্ছে 10 নিউটন, তাহলে বস্তু কিন্তু 10 নিউটন বলে যাবে, লব্ধি বলে যাবে। তাহলে বস্তুর ত্বরণটাও হবে লব্ধি ত্বরণ। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের এক্সটেন্ডেড ভার্সন। এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন নিউটনের দ্বিতীয় সূত্রে। সো মাথায় রাখতে হবে, লব্ধি বল থাকলে সবগুলা বলের যোগফল হবে এম এ নেট, সবগুলা বলের যোগফল হবে এম এ নেট, সবগুলা বলের ভেক্টর যোগফল হবে এম এ নেট। এটা হচ্ছে নিউটনের সূত্রের এক্সটেন্ডেড ভার্সন। এই এক্সটেন্ডেড ভার্সন দিয়ে কি করে ভাই, খায় না মাথায় দে? এবার আমরা দেখব এক্সটেন্ডেড ভার্সন দিয়ে কি করে। আজকে কিন্তু তোমাদেরকে ফিজিক্সের জন্য পাগল হয়ে যেতে হবে। আজকে ফিজিক্সকে তোমার বিয়ে করতেই হবে, ফিজিক্সের প্রেমে তোমাকে পড়তেই হবে। আজকে মাতাল হতে হবে ফিজিক্সের জন্য। তাহলে দেখো এবার ভালো করে, এখন আমরা দেখব আমাদের একটু আগে তোমাকে যেটা পড়িয়েছি সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে এখন আমরা দেখব কপি কল, যেটাকে ইংলিশে বলা হয় পুলে। কেন এটাকে পুলে বলা হয়? কারণ হচ্ছে এরকম একটা চাকা থাকে, এই চাকার এ পাশে একটা বস্তু বাঁধা থাকে, এই চাকার এ পাশে একটা বস্তু বাঁধা থাকে, একটা বস্তুর ভর বেশি থাকে, ফলে তাকে বলা হয় এম বিগ। বিগ মানি বড়, এম মানি ভর, বড় ভর। আরেকটা বস্তুর ভর কম থাকে, তাকে বলা হয় এম স্মল। স্মল মানি ছোট, এম মানি ভর। যে বস্তুটার ভর বড় সেটা নিচে নামে, যে বস্তুর ভর ছোট সেটা উপরে উঠে, ফলে একটাকে আরেকটা পুল করে। এই পুল করার কারণে এটাকে বলা হচ্ছে পুলে, পুল করে, পুল, তাই এটাকে বলা হচ্ছে পুলে, পুলে। আলহামদুলিল্লাহ। এই পুলের ইকুয়েশন দেখলেই জ্বর উঠে যেত, চান্দি মান্দি উইরা যেত। আজকে দেখবা এই পুলে তোমার কাছে কত সহজ, বেসিক থাকলে সবই সহজ। আজকে দেখবা তুমি পুলের প্রেমে পড়ে গেছো। সবাই ভালো করে খেয়াল করো, এখন আমরা পুলের প্রেমে পড়তে যাচ্ছি আজকে, আমরা পুলের প্রেমে পড়তে যাচ্ছি আজকে, সবাই ভালো করে খেয়াল করো। ফিজিক্সে এভাবে একটা দাগ দিয়ে এভাবে দেওয়া মানে ভূমি বুঝায়, ভূমি। ভূমি থেকে আমার পুলিটা উপরে আছে, উপরে, ভূমি থেকে এটা উপরে আছে। এখন আমরা এই বস্তুর কথা চিন্তা করব, শুধু বড় বস্তুর কথা চিন্তা করব। আমার কিন্তু বড় পছন্দ, মনে রেখো। তাহলে আমরা এখন বড় বস্তুর কথা চিন্তা করব। তাহলে বিগ বস্তুর কথা চিন্তা করতেছি। বিগ বস্তুর জন্য কি হচ্ছে দেখো, বিগ বস্তুর কথা চিন্তা করতেছি এখন। তাহলে বিগ বস্তুর জন্য কি হচ্ছে দেখো, বড় বস্তুর জন্য আমরা জানি বড় বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে এম বিগ জি। কোন একটা বস্তুকে যদি ঝুলিয়ে দাও, লটকায় দাও, তাহলে লটকায় থাকলে, ঝুলে থাকলে তার ওজন নিচের দিকে কাজ করে, তাহলে ওর ওজন নিচের দিকে কাজ করবে এম বিগ জি। তাহলে তো ও নিচে পড়ে যাওয়ার কথা, ওজনের কারণে ও নিচে পড়ে যাওয়ার কথা। ঠিক যেমন একটা মার্কার নিচে পড়ে যায়, এই বস্তু নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু বস্তু পড়ে না, বস্তু ভারসাম্যে আছে, ভারসাম্যে। তাহলে নিশ্চয় নিশ্চয় বস্তুকে ওজন নিচে টানতেছে, উপর থেকে কেউ টানতেছে। উপর থেকে যদি কেউ না টানতো তাহলে বস্তু ওজনের জন্য নিচে পড়ে যেত। বস্তু নিচে পড়েনি। সবাই বলো, বস্তু নিচে পড়েনি, বস্তু নিচে পড়েনি। তাহলে নিশ্চয়ই উপর থেকে কেউ একটা টান দিচ্ছে, উপর থেকে নিশ্চয়ই কেউ একটা টান দিচ্ছে, তাই বস্তু পড়েনি। তাহলে উপর থেকে যে টান দিচ্ছে সে হচ্ছে আমাদের মিস্টার কপিকল। এই মিস্টার কপিকল তাকে টানতেছে, মিস্টার কপিকল।
এই যে সুতা, সুতা তাকে টেনে ধরে রাখছে, তাহলে সুতার টান হবে টি। তো এই বস্তুটা মাটিতে পড়ে নাই, কিন্তু বস্তুটা নিচে যাচ্ছিল, একদম পুরোপুরি ভূমি স্পর্শ করবে না, এক সময় সে স্থির হয়ে যাবে, সাম্য অবস্থায় চলে আসবে। তো সাম্য অবস্থায় আসার আগে এরা তো এমন ছিল, সাম্য অবস্থায় আসার আগে ব্যাপারটা এরকম ছিল, দুটা বস্তু এক জায়গায় ছিল, সমান ছিল, সমান। তারপরে এই বস্তুর ভর বেশি হওয়ার কারণে সে নিচে নেমে গেছে, আর এই বস্তু উপরে উঠে গেছে। তাহলে এই বস্তুটা নিচে নামছে, এই বস্তু উপরে উঠছে। এই বস্তুর ওজন নিচের দিকে বিগ জি, আর সুতার টান উপরের দিকে টি। তাহলে বস্তু কোন দিকে যাচ্ছে? নিচে যাচ্ছে। এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল কাজ করতেছে। এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল কাজ করতেছে। কোনটা কোনটা? বিগ জি আর হচ্ছে সুতার টান টি। বস্তু কোন দিকে যাচ্ছে? নিচে যাচ্ছে। ভাইয়া একটা কমন সেন্স দিয়ে বলো তো, একটা কমন সেন্স দিয়ে বলো তো, একটা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, বস্তু কোন দিকে যাবে? যেই বলটা বড় সেদিকে যাবে, নাকি যেই বলটা ছোট সেদিকে যাবে? যেই বলটা বড় বস্তু সেদিকে যাবে। তাহলে এখানে কোন দিকে যাবে? তোমার চকি নাও টানতেছে, জরি নাও টানতেছে যে সুন্দর সেদিকে যাবে না, সুন্দরের একটা দাম আছে না, টান আছে না, তো ওরে দুইজনে টানতেছে। তা বস্তু কোন দিকে যাবে? যেটা বড় সেদিকে যাবে। তো বস্তু নিচে যাচ্ছে, তার মানে এই বলটা বড়, এটা ছোট। তাই আমরা বিগ বস্তুর জন্য লিখবো বিগ জি, সে বড়, মাইনাস টি। মাইনাস কেন? কারণ হচ্ছে অপোজিট দিকে, বিপরীত দিকে 180 ডিগ্রি, তাই মাইনাস টি। তাহলে এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, বিগ জি মাইনাস টি। এটা সমান হবে আমার বিগ এ নেট, লব্ধি বল। একটু আগেই তোমাদেরকে বলেছি, কোন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে লব্ধি বল নিব, আর লব্ধি বল সমান হবে বিগ এ নেট। যেহেতু বিগ বস্তু নিয়েছি তাই বিগ বস্তুর ভর। অনুরূপভাবে স্মল বস্তুর জন্য বলো তো কি হবে? আমি বলবো না, তোমরাই বলো স্মল বস্তুর জন্য কি হবে। সবাই বলে স্মল বস্তুর জন্য কি হবে? বস্তু উপরে যাচ্ছে, বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, আর সুতা তাকে উপরের দিকে টানতেছে। স্বাভাবিকভাবে উপরের দিকে সুতা টানবেই, না টানলে সে তো নিচে পড়ে যেত, ওজনের কারণে সে তো নিচে পড়ে যেত, সুতা তাকে টানবেই। কিন্তু বস্তু যেহেতু উপরে যাচ্ছে, তাহলে কোন বলটা বড়? টি বড়। কার চেয়ে? স্মল জি এর চেয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এফ নেট সমান হচ্ছে স্মল জি মাইনাস টি। দুঃখিত, এই ক্ষেত্রে টি বড়, তাহলে টি মাইনাস স্মল জি সমান স্মল এ নেট। আরেকবার বুঝাচ্ছি, সবসময় মনে রাখবা, একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে, যে এই বলটা বড় বস্তু সেদিকে চলে যাবে, যে বলটা বড় বস্তু সেদিকে চলে যাবে। তাহলে এই যে দেখো বস্তু নিচে যাচ্ছে, তার মানে এই বলটা বড়, তাহলে এই বল মাইনাস এই বল বিগ জি মাইনাস টি। আবার এই বস্তু উপরে যাচ্ছে, তাহলে এই বলটা বড়, এই বলটা ছোট, তাহলে টি মাইনাস স্মল জি। শেষ, কপি কল শেষ। জাস্ট আর কিছুই বলবো না, কপি কল শেষ। যেটা তোমার চান্দি মান্দি তুলে দিত সেটা শেষ। কেমনে শেষ? জাস্ট যোগ বিয়োগ করে দাও। যোগ বিয়োগ করে দিলে কি হবে? তুমি দেখো না, যোগ বিয়োগ করে দাও, এটা লাগতেছে না, যোগ বিয়োগ করে দাও। এখানে আছে মাইনাস টি, যোগ করলাম, যোগ করে এখানে আছে মাইনাস টি, এখানে আছে প্লাস টি, চলে যাবে, বাকি থাকবে বিগ জি মাইনাস স্মল জি। আর এখানে যোগ করলে থাকবে বিগ প্লাস স্মল এ নেট। তাহলে এ নেট হবে, ওই বিগ প্লাস স্মলকে নিচে পাঠিয়ে দাও, বিগ প্লাস স্মল, আর এখানে হবে বিগ জি মাইনাস স্মল জি। এটাই হবে আমার কপি কলের সূত্র। এই ত্বরণকে কার ত্বরণ বলা হচ্ছে? কপি কলের ত্বরণ বলা হচ্ছে, কপি কলের সুতার ত্বরণ অথবা সিস্টেমের ত্বরণ বলা হচ্ছে এটাকে। তোমাকে যদি প্রশ্ন করে পরীক্ষায় এরকম একটা জিনিস দিয়ে যে এই কপি কলের সিস্টেমের ত্বরণ কত, অথবা সুতার ত্বরণ কত, সুতা কত টনে উপর উঠবে, সুতা কত টনে নিচে নামবে, সুতা কত টনে নিচে নামবে, এটাই হচ্ছে সেই ত্বরণ। সুতা কত টনে উপর উঠবে, এটাই হচ্ছে সেই ত্বরণ। কপি কলের ত্বরণ জিজ্ঞেস করলে এটাই হচ্ছে সেই ত্বরণ। কিভাবে বের করছি? শুধু এই বস্তুর জন্য দুটো ইকুয়েশন লিখছি, এই বস্তুর জন্য ইকুয়েশন লিখছি, যোগ বিয়োগ করে দিছি। এটা হচ্ছে কপি কলের কেস। আমাদের পরীক্ষায় অনেকবার আসছে এই কপি কল, কিন্তু আমরা পারি না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কপি কল শেষ করলাম। তো একটু করে রেস্ট দিই, দেখি তোমাদের কি অবস্থা। এবার আমরা নিউটনের তৃতীয় সূত্রে যাব। যাওয়ার আগে একটু করে তোমরা বলো কেমন লাগছে, এলাকা গরম কিনা?
আজকে কমে গেছে কেন মানুষজন? ছিল কি না? ছিল না, আহারে, তাহলে তো সমস্যা। তাহলে একটা করতে হবে যে জুমে নিতে হবে। তোমাদের ফ্রি লাইভ দিয়ে লাভ নাই। তাহলে যারা ক্লাস করে নিয়মিত তাদের জন্য জুমে নিব। তোমরা খুশি? তোমরা যদি মেনশন না করো, তোমাদের ফ্রেন্ডদেরকে না বলো, তাহলে তো ক্লাস নিব না আমি। যাই হোক, ওকে, আচ্ছা, তোমরা একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। কত ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে ফ্রাইডে হয়েছে তো কি হয়েছে? আমরা প্রেম তো ফিজিক্সের সাথে করেছি, আমরা তো ডেট ইন ফিজিক্সের সাথে করব। আর কার সাথে প্রেম করব বলো? ফ্রাইডে হয়েছে তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করো আর মেনশন করতে থাকো। এবার চলে আসো, মোটামুটি আমরা রকেট দেখে ফেললাম, কপিকল দেখে ফেললাম, মোটামুটি ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো ছিল, ইম্পর্টেন্ট সবগুলো কনসেপ্টে আমরা দেখে ফেলেছি। আমাদের নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সো এটা মোটামুটি আমরা জানি। নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। সো এখন আমরা চলে যাব খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমাদের দ্বিতীয় পার্ট, আমাদের সেকেন্ড পার্ট আমরা চলে যাব। সেকেন্ড পার্ট, আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে কি? সেকেন্ড পার্ট হচ্ছে কেন্দ্রমুখী বল নিয়ে কথা বলবো, রাস্তার ব্যাংকিং নিয়ে কথা বলবো। এখন আমরা বেসিক্যালি শুরু করবো আগে রাস্তার ব্যাংকিং দিয়ে, তারপরে আমরা যাব সুতার টান। শুরু করব রাস্তার ব্যাংকিং দিয়ে, রাস্তার ব্যাংকিং। সো রাস্তার ব্যাংকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে। খুবই এই রাস্তার ব্যাংকিংটা আমাদের খুবই 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 সমস্যা হয় রাস্তার ব্যাংকিং বুঝতে। আজকে ফিল করব আমরা, ফিল, অন্তর দিয়ে ফিল করব ফিজিক্সকে, রাস্তার ব্যাংকিংকে। তার আগে একটু করে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। দেখি সবাই শেয়ার করতে থাকো তো। যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য হেডফোন আজকেই ঘোষণা করে দিব কে হচ্ছে হেডফোন বিজয়ী। আজকে শেয়ারের উপরে, আজকের মেনশনের উপরে একটু মেনশন করতে থাকো সবাইকে, মেনশন করতে থাকো সবাইকে। আজকে ঘোষণা করে দিব কে হচ্ছে হেডফোন বিজয়ী। সো রাস্তার ব্যাংকিং, ওকে। সো রাস্তার ব্যাংকিং পড়তে হলে আমাকে আগে থেকে 4টা বেসিক জানা থাকতে হবে। কয়টা বেসিক? 4টা বেসিক জানা থাকতে হবে। রাস্তার ব্যাংকিং বুঝতে হলে আমাকে আগে থেকে 4টা বেসিক জানা থাকতে হবে। কয়টা বেসিক? 4টা বেসিক জানা থাকতে হবে। সো আসো বেসিকগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটা মানুষ কয়টা বিয়ে করতে পারে? 4টা। তাহলে আমাকে কয়টা বেসিক জানা থাকতে হবে? 4টা বেসিক জানা থাকতে হবে। 4টা বিয়ে করতে পারে, ওকে। করবা নাকি? চলো আমরা সবাই 4টা করে বিয়ে করি, ওকে। বেসিক 1, বেসিক 1 হচ্ছে ওজন অলওয়েজ খাড়া নিচে কাজ করে। আর অবিলম্ব প্রতিক্রিয়া, অবিলম্ব প্রতিক্রিয়া অলওয়েজ তলের লম্ব বরাবর কাজ করে। আগে থেকে 4টা বেসিক জানা থাকতেই হবে, আর নাহলে কিন্তু তুমি রাস্তার ব্যাংকিং বুঝবে না। তলের লম্ব বরাবর কাজ করে, কাজ করে। আগে থেকে এই বেসিকগুলো জানা থাকতে হবে। ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করে। একটা বস্তু যেমনই হোক না কেন, ধরো একটা বস্তু এভাবে রাখা আছে আনত তলে, একটা বস্তুকে আনত তলে রাখা আছে, ওজন কিন্তু অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। ওজন অন্য কোনো দিকে কাজ করবে না, খাড়া নিচের দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে, একেবারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর অবিলম্ব প্রতিক্রিয়া কি বলা হচ্ছে? অবিলম্ব প্রতিক্রিয়া বলা হচ্ছে। আর এই অবিলম্ব প্রতিক্রিয়াটা অলওয়েজ তলের লম্ব বরাবর কাজ করবে। তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে তলের লম্ব বরাবর কাজ করবে। এই যে তল, তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। তার মানে আমরা অনেকে মনে করে থাকি ওজনের প্রতিক্রিয়া হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। ওজনের প্রতিক্রিয়া হিসেবে আমরা আর কে মনে করে থাকি, এবং আমরা মনে করে থাকি যেদিকে ওজন তার বিপরীতে আর হবে। এটা কিন্তু ভুল কথা। যেদিকে ওজন তার বিপরীতে কিন্তু আর নয়। আবার বলছি, যেদিকে ওজন কাজ করবে তার বিপরীতে আর কাজ করবে না। এটা ভুল কনসেপ্ট, এটা ভুল। আর অলওয়েজ তলের লম্ব বরাবর কাজ করবে। বস্তু যেই তলে থাকবে ওই তলের লম্ব বরাবর। তাহলে বস্তু যদি এই তলে থাকে, এই তলের লম্ব বরাবর কাজ করবে। আর কেন? নাম শুনেই বোঝা যায়। কেন? নাম শুনেই বোঝা যায়। গতদিন তোমাদেরকে বলেছি অবিলম্ব শব্দটাকে 2 ভাগে ভাঙা যায়। একটা হচ্ছে অবি দিয়ে, আর একটা হচ্ছে লম্ব দিয়ে। এই অবি শব্দটা থাকার অর্থ হচ্ছে তল। তাহলে অবি শব্দটা থাকবে তলের উপর যদি লম্ব হয়। আজকে থেকে আজীবন মনে রাখবা ফিজিক্সের বেসিক। গতকালকেই তোমাদেরকে পড়িয়েছি জ্যামিতিক আলোক বিজ্ঞানে অবি শব্দটা থাকার অর্থ হচ্ছে তলের উপর লম্ব। অবিলম্ব বিভেদ তলের উপর লম্ব,
অবিলম্ব, তলের উপর লম্ব, অবিলম্ব, তাই এটাকে অবিলম্ব প্রতিক্রিয়া বলা হচ্ছে, তলের উপর লম্ব। তাহলে ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে, আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্ব বরাবর। আমাদের 4টা বেসিক জানা থাকলে রাস্তার ব্যাংকিং বুঝে যাব। সো রাস্তার ব্যাংকিংয়ের জন্য 4টা বেসিক জানতে হবে। একটা বেসিক হচ্ছে ওজন নিচের দিকে, অবিলম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, তলের লম্ব বরাবর। ক্লিয়ার? ওকে, এবার আসো 2 নাম্বার বেসিক। একটা মানুষ কয়টা বিয়ে করতে পারবে? 4টা। এবার আমরা দ্বিতীয় বিবাহে যাব। তাহলে দ্বিতীয় বিবাহ বন্ধনে আমরা যাব। ঠিক আছে, তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। যত বেশি মেনশন করবা তত সওয়াব হবে, তোমার ফ্রেন্ডরা দেখতে পারবে। এবার আসো বেসিক 2, বিবাহ 2। বতে বেসিক, বতে বিবাহ। বিয়ে করার জন্য বেসিক লাগে। ওকে, ভালো করে দেখো এবার বেসিক 2। বেসিক 2 হচ্ছে, খুবই ভালো করে খেয়াল করো, বেসিক 2। বেসিক 2 কি বলবো আমিও ভুলে গেছি। বেসিক 2, ও মনে পড়ছে। একাধিক বল যদি থাকে, একাধিক বল ক্রিয়া করলে, থাকলে, ক্রিয়া করলে, থাকলে, তাহলে বল বিভাজন করতে হবে, বল বিভাজন করতে হবে, বল বিভাজন করতে হবে। এটা হচ্ছে বেসিক 2। আগে থেকে বলে দিচ্ছি, এই বেসিকগুলা যে নিউটনের মেকানিক্সে কি পরিমাণ কাজে দেয়, এটা যে করে নাই সে জানে না। এই বেসিকগুলা কি পরিমাণ কাজে দেয় একটু পরেই তুমি দেখবা এই বেসিকগুলা কাজে দিচ্ছে। তাহলে দেখো, একাধিক বল ক্রিয়া করলে বল বিভাজন করতে হবে। কেমনে? হাউ, হাউ, কেমনে বল বিভাজন করতে হবে? এমনভাবে, কেমনভাবে? এমনভাবে যেন, এমনভাবে যেন, এমনভাবে যেন কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে কেমনভাবে বল বিভাজন করতে হবে? এমনভাবে যেন কাটাকাটি চলে যায়। এই কথাগুলো আপাতত বুঝে নাও, একটু পরে অ্যাপ্লাই করে দেখাবো, অপারেশন করে দেখাবো কিভাবে অপারেশন করতে হয়। আগে বেসিকগুলো দিয়ে দিচ্ছি। একাধিক বল থাকলে এমনভাবে বল বিভাজন করব যেন কাটাকাটি চলে যায়। একটু করে দেখাচ্ছি। মনে করো তোমার একটা বল নিচের দিকে আছে, আরেকটা বল এই দিকে আছে, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ আর এটা হচ্ছে আর। এমনভাবে তুমি বলটাকে বিভাজন করে দাও আর কে, যেন কাটাকাটি চলে যায়। ফলে একটো পাঞ্চা হবে এই দিকে আর একটো পাঞ্চা হবে এই দিকে। এটাকে বলা হবে আর কস টিটা, এটাকে বলা হবে আর সাইন টিটা, যদি এটা টিটা হয়। তাহলে আর কে বিভাজিত করে দিয়েছি। আর হচ্ছে একটা বল, বলকে বিভাজন করেছি, বলকে বিভাজন করেছি। কেন? একাধিক বল থাকার কারণে বলকে বিভাজন করতে হবে এমনভাবে যেন কাটাকাটি চলে যায়। তাহলে ডাব্লিউ এর সাথে আর কস টিটা কাটাকাটি চলে যাবে। ফলে আমার একটা মাত্র বল পড়ে থাকবে আর সাইন টিটা। তাহলে এমনভাবে বল বিভাজন করো যেন কাটাকাটি চলে যায়। আমরা কিন্তু চাইলে আর কে যে কোনো দিকে বিভাজিত করতে পারতাম, না না সেটা করি নাই। এমনভাবে করেছি যেন একটা কাটাকাটি চলে যায়। অর্থাৎ আরেকটা যেদিকে থাকবে এটাকে তার অপোজিটে রাখবা যেন কাটাকাটি চলে যায়। অপোজিটে থাকলেই তো কাটাকাটি চলে যায়, তাই না? ওকে, এবার 3 নাম্বার বিয়েতে আসো। 3 নাম্বার বিয়ে, 3 নাম্বার যে বিয়েটা করতেছি আমরা, সেই বিয়েটা ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই কবুল বলো, কবুল। এখন বিয়ে করতেছি 3 নাম্বার, কবুল বলো তোমরা, কবুল। কবুল। ছোটবেলায় আমি আগদের অনুষ্ঠানে গেলে হুজুর বলতো কবুল বলেন জামাইকে, আমি কবুল বলে দিতাম। আমি মনে করছি সবাইকে কবুল বলতে হবে, নাহলে বিয়ে হবে না। এভাবে কত যে কবুল বলেছে আমি জানি না, কত যে আজকে আমার কপালে কত যে দুঃখ জোড়াইছে আমি জানি না। অনেকগুলা কবুল বলে ফেলছি রে ভাই। এখন আফসোস করি, হাই এতগুলা কবুল বললাম, ও আল্লাহ, আমি তো লিমিট ক্রস করে ফেলেছি। এখন আমার বউয়ের সংখ্যা x⁻∞। কতগুলা কবুল বলে ফেলছি। তখন আগদের অনুষ্ঠানে গেলেই চিল্লায় বলতাম কবুল, মানুষজন তাকাই তো বুঝতাম না। যাই হোক, তো 3 নাম্বার বিয়েতে আসো। 3 নাম্বার বেসিক, 3 নাম্বার বেসিক হচ্ছে, ভালো করে খেয়াল করো, 3 নাম্বার বেসিক খুবই কাজে দেয়। আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। আমি কেন বেসিকগুলো আগে থেকে দিয়ে দিচ্ছি? যাতে আমি যখন রাস্তার ব্যাংকিংটা শুরু করব আমাদের যাতে এই কথাগুলো আবার বলতে না হয়, তাই আগে থেকে বেসিকগুলো দিয়ে রাখতেছি যাতে আমার এই কথাগুলো আবার বলতে না হয়। দেখো 3 নাম্বার বেসিকটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল বেসিক, একটা জিওমেট্রিক্যাল বেসিক। এটা মনে করে একটা আনত তল, আনত তল, জিওমেট্রিক্যাল বেসিক। খুব ভালো করে খেয়াল করো, জিওমেট্রিক্যাল বেসিক খুব ভালো করে খেয়াল করো। তো এই ধরনের কেস আমার নিউটনের মেকানিক্সের সব জায়গায় এই কোণের ব্যাপারটা, তাই আগে থেকে তোমাদেরকে দিয়ে রাখতেছি। সো আমাদের ভবিষ্যতে এটা বারবার ইউজ করব, ভবিষ্যতে এটা বারবার ইউজ করব। সো আগে থেকে দেখো ভালো করে, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়,
এটা যদি 90 হয় তাহলে এই ছোট্ট কোণটা কত বলো তো? এই কোণটা থিটা, এটা 90, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 মাইনাস থিটা। আচ্ছা, ক্লিয়ার? ওকে, আবার আঁকবো চিত্রটা, ভালো করে খেয়াল করো। আবার আঁকতেছি চিত্রটা, ভালো করে খেয়াল করো। আবার আঁকতেছি চিত্রটা, খুব ভালো করে খেয়াল করো। তাহলে একটা তল আছে, আনত তল, তলের উপর লম্ব নিলাম, এটা হচ্ছে তলের উপর লম্ব, এই যেটা 90, এটাও 90, এটাও 90, তলের উপর লম্ব নিয়েছি, তলের উপর লম্ব নিয়েছি, তলের উপর লম্ব, তাহলে এগুলো সবই 90। হ্যাঁ, আমি এগুলো মুছে দিলাম, এগুলো আমার লাগতেছে না, জাস্ট বুঝাচ্ছি তলের উপর লম্ব। তাহলে তলের উপর যদি লম্ব হয়, তলের উপর যদি লম্ব হয়, এই যে দেখো না ভাইয়া, তলের উপর লম্ব, তো মাঝখান দিয়ে আমি এভাবে একটা দাগ দিলাম। তো এই পুরা কোণটা কত তাহলে? তলের উপর লম্ব বললাম, এই তলের সাথে এটা 90, তাহলে এই পুরা কোণটা কত? 90। এই পুরা কোণটা কত? 90। আমি যদি এটাকে বলি এ কোণ আর এটাকে যদি বলি বি কোণ, তাহলে আমি যদি প্রশ্ন করি আবুল প্লাস বাবুল সমান কত, তুমি বলবা 90। আবুল প্লাস বাবুল, তুমি বলবা 90। এই পুরা কোণটা হচ্ছে 90। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বি কোণটা কত, তাহলে তুমি বলবা 90 মাইনাস এ। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বি কোণটা কত, তুমি বলবা 90 মাইনাস এ। তা আমি যদি এখানে তোমাকে প্রশ্ন করি এই যে এই কোণটা কত, বি কোণটা কত, আর এটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, তুমিই তো বলেছো এ কোণ আর বি কোণ মিলে 90। তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম বি কোণটা কত, তুমি বললে 90 মাইনাস এ। তো 90 মাইনাস এ কোণটা কত ছিল? 90 মাইনাস থিটা ছিল এ কোণটা। তাহলে 90 মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস থিটা, 90 90 চলে যাবে, থিটা থাকবে, তাহলে বি কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা এভাবেও বলা যায়, এত কি করার দরকার নাই, এমনি বলা যায় যে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, পুরাটা 90। এটা থিটা হলে পুরাটা 90 হলে এটা 90 মাইনাস থিটা হবে, এমনি বলা যায়। এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, তাহলে পুরাটা থিটা। তো আমি এটাও মুছে দিলাম। আমার শুধু আজকের বেসিকটা হবে এটাই। একটা মেসেজ দিতে চাই, এই 3 নাম্বার বিবাহ থেকে, 3 নাম্বার বিবাহ থেকে আমরা কি শিক্ষা পাই? 3 নাম্বার বিবাহ থেকে আমরা শিক্ষা পাই, 3 নাম্বার বিয়ে থেকে আমরা শিক্ষা পাই, এটা আমাদের আজীবন কাজে লাগবে, পুরো নিউটনের মেকানিক্স এটা কাজে লাগবে, যে এটা থিটা হলে ওই পাশের উপরেরটা থিটা, এখানে নিচে নিচে থিটা হলে ওইখানে উপরে থিটা, ওইখানে উপরে থিটা। তাহলে নিচে থিটা হলে ওইখানের উপরে থিটা, এইখানের এই দেশের নিচে থিটা হলে ওই দেশের উপরেও থিটা হয়ে যায়। ভবিষ্যতে আমরা যখন তোমাদেরকে নিউটনের মেকানিক্সের রাস্তার ব্যাংকিং দেখাবো, এই কথা আর ব্যাখ্যা করব না, সরাসরি বলবো নিচে থিটা হলে ওই পাশের উপরের কোণটা থিটা হবে। এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সো মাথায় রাখতে হবে, সো এটা মাথায় রাখতে হবে, এটা থিটা হলে এটাও থিটা। এটা আমার অনেক বেশি কাজে দেয় নিউটনের মেকানিক্সে। ওকে, ঠিক আছে। সর্বশেষ 4 নাম্বার বিয়ে। 4 নাম্বার বিয়ের পরেই আমরা চলে যাব রাস্তার ব্যাংকিংয়ে। তারপর দেখবা রাস্তার ব্যাংকিং তোমার জীবনে সবচেয়ে কঠিন একটা জিনিস ছিল, তোমার জীবনের কাল হয়ে দাঁড়াতো, সে রাস্তার ব্যাংকিং একদম সহজ হয়ে যাবে। সো 4 নাম্বার বিবাহ খেয়াল করো, 4 নাম্বার বেসিক। 4 নাম্বার বেসিক হচ্ছে, ভালো করে খেয়াল করো, 4 নাম্বার বেসিক কি? 4 নাম্বার বেসিক হচ্ছে একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে অবশ্যই অটোমেটিক্যালি, আমি কথাগুলো লিখে দিচ্ছি, একটি বস্তু, সবাই আমার সাথে সাথে জিকির করো, একটি বস্তু। ব্লার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখতেছি, ব্লার চলে গেলে তোমাদেরকে পড়ে শোনাবো। আপাতত লিখে লিখে শোনাচ্ছি, একটু পরে ব্লার চলে গেলে তোমাদেরকে আবার দেখাবো। ওকে, একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরলে অটোমেটিক্যালি কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। আর আমরা আরও কিছু লিখে রাখতেছি, ব্লাড চলে গেলে আমরা তোমাদেরকে পড়ে শোনাবো, আগে থেকে লিখে রাখতেছি যাতে আমাদের তাড়াতাড়ি শেষ করতে পারি। আমাদের মোটামুটি চলে গেছে না? হ্যাঁ, রিভিউ করব, একটু দেখো ভালো করে, রিভিউ করব। ওকে, ঠিক আছে। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাকে একটা চাবির ঋণ দিতে পারলে ভালোই তো, কিন্তু আমার কাছে চাবির ঋণ এই মুহূর্তে আশেপাশে নাই, আমি তোমাদেরকে দেখাতে পারতাম। সো দেখো, একটা চাবির ঋণকে আঙ্গুলে বেঁধে আমি ঘোরাবো, একটা চাবির ঋণকে আঙ্গুলে বেঁধে আমি ঘোরাচ্ছি, দেখো সমস্যা নাই, একটা চাবির ঋণকে আমি আঙ্গুলে বেঁধে ঘোরাচ্ছি।
দেখো তো, আমার আঙ্গুল যদি না থাকতো তাহলে চাবির রিংটা ছিটকে চলে যেত না? একটা চাবির রিং নাও, একটা বস্তুকে নাও, নিয়ে ঘোরাও, কি হচ্ছে দেখো তো? সে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। তুমি যদি হাতের আঙ্গুল দিয়ে তাকে টেনে না রাখতে তাহলে সে ছিটকে চলে যেত না? এভাবে ঘুরতে ঘুরতে অনেক সময় ছিটকে চলে যায় না? আমরা যখন একটা পাথরকে বেঁধে এভাবে ঘুরাই, পাথরকে যখন এভাবে ঘুরাই, এক সময় ছেড়ে দিলে ছিটকে চলে যায়। আচ্ছা, এটা কি তোমাকে এই মেসেজটা দেয় না? এটা কি তোমাকে এই মেসেজটা দেয় না? একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে সে বাইরের দিকে চলে যেতে চায় কেন? সে বাইরের দিকে চলে যেতে চায় কেন? সে ছিটকে যেতে চায় কেন? সে ছিটকে যেতে চায় কেন বারবার? কেন? ফিল কি? এটার ফিল কি? একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে সে কেন ছিটকে যেতে চায়? উত্তর হচ্ছে, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে অটোমেটিক্যালি, এটা হচ্ছে অটোমেটিক্যালি, কিসের লাস্টে আবার বলতে হবে? বেসিক 3 থেকেই কি ব্লাড ছিল? আরে আমি তো বেসিক 4-এ চলে আসছি। আচ্ছা, বেসিক 4 শেষ করে তারপর বেসিক 3 বলবো। বেসিক 3 একটু পরে বলবো আবার, ঠিক আছে? আমি তো বেসিক 4-এ চলে আসছি। বেসিক 4 দেখো ভালো করে, বেসিক 4টা এখন ভালো করে খেয়াল করো। স্যার একবার বলছি, ব্লার হচ্ছে বারবার। আচ্ছা, ব্লারটা ঠিক হোক তারপরে আসতেছি। তাহলে আবার ব্লার হওয়া শুরু করছে কেন দেখি? ব্লার হলে তো আবার সমস্যা হয়ে যাবে। আরে ব্লার তো আসলে আচ্ছা আচ্ছা, আমি দেখি খুব দ্রুত এটাকে ঠিক করে দিচ্ছি। ব্লাডটা ঠিক হয়ে গেলে আমি আবার শুরু করব। মেইন জায়গায় এসে যদি এই সমস্যা হয়, রাস্তার ব্যাংকিং পড়াবো খুবই মজা করে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি সমস্যাটা হয় একটু করে আমাকে ওকে হলে বলিও। মাঝে মধ্যে ওয়াইফাই আসলে অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে আর কি, ওয়াইফাইয়ের গুলো অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে। ক্লিয়ার হলে একটু আমাকে বলিও। আচ্ছা, তোমরা একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে। আর আরেকটা কথা বলি, আসলে একদিনে এত বিশাল চ্যাপ্টারগুলা ফুল কাভার দেওয়াটা অনেক কঠিন। আমি তারপরে যথাসম্ভব চেষ্টা করি ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে ধরার। তো তারপরে যদি কারো একদম ডিটেলস লাগে, আসলে ডিটেলস লাগবেই। তুমি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ে তুমি হয়তো টেস্ট পরীক্ষায় গা বাঁচাতে পারবে। গা বাঁচানো আর ভালো করা এক নয়। টেস্ট পরীক্ষায় কোনো মতে গা বাঁচাতে পারবে, কিন্তু তুমি ইন্টার পরীক্ষায় 99 করে পাবে না। তো 99 করে না পেলে আমার তো হবে না। ইন্টার পরীক্ষায় 99 করে না পেলে আমি তো এডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবো না। কাজেই তোমাদের যদি কারো ডিটেলস দরকার হয়, অবশ্যই আমাকে অনেকেই ইনবক্স করেছে বারবার, প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন ইনবক্স করে, ভাইয়া আরও ডিটেলস যদি একটু বলতেন। সো তোমরা যারা আরও ডিটেলস জানতে চাও তাদের জন্য মোটামুটি আমরা চিন্তা ভাবনা করেছি জানুয়ারি থেকে একটা ডিটেলস কোর্স শুরু করবো। একদম ডিটেলস প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে, খুবই স্লো মোশনে ধরে ধরে পড়াবো। সো দেখি আমরা তোমাদেরকে অফিসিয়াল ঘোষণাটা দিয়ে দিব, তোমরা সাথে থাকবা, সহযোগিতা করবা। ওকে ভাইয়া, বেসিক 4 আসো, আল্লাহ দিলে তাহলে সবাই বেসিক 4 আসো। ওকে, সো বেসিক 4-এ বলছি, দেখো ভালো করে, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে সে বাইরের দিকে ছিটকে যেতে চায়। তুমি দেখো না, তোমার হাতের উপর একটা চাবির রিং নাও, চাবির রিং নিয়ে সেটাকে ঘোরাও। যখন চাবির রিংকে ঘোরাই, চাবির রিংটা ছিটকে যেতে চায় না? আমার সাথে সবাই একমত, চাবির রিং ছিটকে যেতে চায় কেন? তাকে বাইরের দিকে কে টানছে? কে টানছে বাইরের দিকে? তাকে কে টানছে? যার কারণে সে বাইরে চলে যেতে চায়, ছিটকে যেতে চায়। কেন সে বাইরে ছিটকে যেতে চাচ্ছে বারবার? তার কারণ হচ্ছে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে অটোমেটিক্যালি কেন্দ্রের বাইরের দিকে একটা বল তৈরি হয়, যার নাম কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ কেন্দ্রের দিকে নয়, কেন্দ্রের বাইরের দিকে। তাই কেন্দ্র বিমুখী বল এটা কখন তৈরি হয়? বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালেই। বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালেই একটা বল অটোমেটিক্যালি তৈরি হয়। এটা আমরা দিই না, এটা অটোমেটিক, যেটাকে আমরা বলি কেন্দ্রবিমুখী বল। এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল নিয়ে অনেক মতবাদ দেয়। কেউ বলে এটা সত্য বল, কেউ বলে এটা নাই, কেউ বলে এটাকে সিউডি ফোর্স, কেউ বলে এটাকে ওলিক বল। আমি এসব মানি না, আমি আমারটা মানি, আমি আমারটা বিশ্বাস করি। আমার বিশ্বাস কি? একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালেই কেন্দ্রের বাইরের দিকে সে ছিটকে যেতে চায় একটা বলের কারণে। বলের নাম কেন্দ্রবিমুখী বল। কি বললাম? বস্তুকে
বৃত্তাকার পথে ঘোরালেই সে বাইরের দিকে ছিটকে যেতে চায়। কিসের কারণে? কেন্দ্র বিমুখী বলের কারণে। তাহলে এই বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, সে ছিটকে যেতে চাচ্ছে ছিটকে যেতে চাচ্ছে। সে বলছে আমি ঘুরবো না, আমি বলি ঘুর, সে বলে ঘুরবো না, ঘুরো না, সে বলে ঘুরবো না, সে ছিটকে যেতে চাচ্ছে। এটাকে বলছি কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। যদিও কেন্দ্রমুখী বলের ফর্মুলা আমরা পড়েছি mv²/r, কেন্দ্র বিমুখী বলের ফর্মুলা mv²/r। এখনো ব্লার, আবার ব্লার হচ্ছে। আরে তাহলে তো এভাবে হইলে আজকে আবার এইভাবে ব্লার শুরু হইলে প্রত্যেকদিন লাইভে খুবই বিরক্তিকর হয়ে যায়। আরে আচ্ছা দেখি একটু ঠিক হয়ে যাক। তোমরা একটু মেনশন করতে থাকো খুব বেশি তোমাদের ফ্রেন্ডদেরকে, যতক্ষণ ব্লার হবে ততক্ষণ মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। ব্লার ঠিক হলে আমরা আবার পড়াবো। আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে রাস্তার ব্যাংকিং, তারপর জগতের ভ্রমণ। সো খুব বেশি সময় লাগবে না, একটু করে ঠিক হয়ে যাক। ঠিক হলেই আমরা মোটামুটি এই শুরু করে দিব এটা। আচ্ছা ওকে, ঠিক হয়েছে কিনা একটু জানাইও আমাকে, আশা করি ঠিক হয়ে যাবে। তোমরা একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, বেশি বেশি করে মেনশন করো, শেয়ার করতে থাকো, যাতে তোমার সব ফ্রেন্ডরা দেখতে পায়। আচ্ছা ঠিক আছে ওকে। সো দেখো, তাহলে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালেই কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করে, কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী বল এবং বিমুখী বলের ইকুয়েশন কিন্তু সেম, দুটাই mv²/r mv²/r। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। 4 নাম্বার বেসিক, আমাদের বেসিক 4 হচ্ছে একটাই আমাদেরকে মেসেজ দিচ্ছে, বেসিক 4, সেটা হচ্ছে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে অটোমেটিক্যালি এটা বস্তুর ভিতর থেকে অটোমেটিক্যালি একটা বলের জন্ম হয়, কেন্দ্র বিমুখী বল, নট কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী বল। আমরা যদি বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে চাই তাহলে কেন্দ্রের দিকে একটা বল দিতে হবেই, কারণ সে ছিটকে যেতে চাচ্ছে, আমি তাকে ছিটকে যেতে দিব না, আমি এই বলটাকে ক্যান্সেল করে দিব, তাই আমাকে একটা কেন্দ্রের দিকে বল দিতে হয়, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এটাই হচ্ছে আমার আঙ্গুল, আমার আঙ্গুল তাকে কি করতেছে, কেন্দ্রমুখী বল দিয়ে ঘোরাচ্ছে। অথবা তোমরা যখন একটা বস্তুকে বৃত্তাকার পথে সুতা দিয়ে বেঁধে ঘোরাও, এভাবে করে একটা বস্তুকে ঘোরাচ্ছ, তাহলে তুমি যে হাতে একটা বল দিচ্ছ প্রতি মুহূর্তে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন এই কেন্দ্রমুখী বলটা তুমি দিচ্ছ? এই কেন্দ্র বিমুখীকে ক্যান্সেল করার জন্য, তুমি প্রতি মুহূর্তে কেন্দ্রমুখী বল দিচ্ছ। এটাই হচ্ছে আমার বিশ্বাস এবং এটাই হচ্ছে আমার ফিলিংস। একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে গেলেই সে বাইরে ছিটকে যেতে চায় কেন্দ্র বিমুখী বলের জন্য, আর আমি যদি তাকে ঘোরাতেই চাই তাহলে কেন্দ্রের দিকে ওই বলটাকে ক্যান্সেল করার জন্য আমাকে একটা বল দিতে হবে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে আমি আরেকবার বলি চোখ বন্ধ করে, ফিজিক্সের দুনিয়াতে আমাদেরকে ডুবে যেতে হবে। আমি আরেকবার বলি আমার কথাটা, একটা বস্তুকে বৃত্তাকার পথে যদি ঘোরাতে চাই তাহলে সে কেন্দ্রের বাইরের দিকে ছিটকে যেতে চায় একটা বলের কারণে, এই বলের নাম কেন্দ্র বিমুখী বল। আমি যদি বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে চাই তাহলে বিমুখী বলকে ক্যান্সেল করে দিতে হবে। কেন্দ্র বিমুখী বলকে ক্যান্সেল করার জন্য কেন্দ্রের দিকে একটা বল দিয়ে তাকে টানতে হবে। এই কেন্দ্রের দিকের বলটাকে বলি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কেন দিচ্ছি? কেন্দ্র বিমুখীকে ক্যান্সেল করার জন্য। তাহলে কেন্দ্র বিমুখী আগে না কেন্দ্রমুখী আগে? কেন্দ্র বিমুখী আগে তৈরি হয়, তাকে ক্যান্সেল করার জন্য কেন্দ্রমুখী বল দিয়ে থাকি আমি। এই হচ্ছে আমার বিশ্বাস। আমার বিশ্বাস কেন সত্য, আমার বিশ্বাস তুমি কেন বিশ্বাস করবে? প্রমাণ দিচ্ছি রাস্তার ব্যাংকিংয়ে। আচ্ছা তাহলে আজকে যদি ব্লার হয় বেশি, তাহলে আজকে লাইভ ক্লাস আর এখানে পোস্টপোন করা হলো। তাহলে বারবার ব্লার হলে তো আসলে অ্যাটেনশন থাকে না। তাহলে যেটুকু পড়াতে পারিনি আমি সেটা রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা দেখে নাও রেকর্ডটা, তাহলেই হয়ে যাবে। যেটুকু পড়াতে পারি না সেটা রেকর্ড দেখে নিবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি রাস্তার ব্যাংকিংয়ের অংশটা তোমাদেরকে রেকর্ড দিয়ে দিব, আর জড়তার ভ্রামক তোমাদেরকে রেকর্ড দিয়ে দিব, তাহলে আমাদের খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আজকে এটুকুই থাকবে। আমি বাকিটুকু রেকর্ড দিয়ে দেবো আর কি, যেহেতু বারবার ব্লার হচ্ছে। তো যতটুকু পড়াইছি অতটুকু বুঝছো কিনা বলবো আমাকে, কতটুকু বুঝতে পেরেছো জানাবে আমাকে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।